আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা আরো একটু গভীরে আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন এখন জুলাই মাস, সেই রক্তাক্ত জুলাই। তার বিস্তারিত হয়তো আপনাদের বলতে হবে না, কারণ জুলাই মাস কেন আমাদের কাছে কাছে বিশেষ সেটা আপনাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে আমরা আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন জুলাই, সেই রক্তাক্ত জুলাইয়ের সেই আন্দোলনের দুজন সম্মুখ সারির যোদ্ধা আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন। বর্তমানে তাদের পদবি যদি বলি, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা সেই যদি একটু রক্তাক্ত জুলাই ফিরে যেতে চাই, আমরা একটু রাসেল আহমেদকে দিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে যে জুলাইয়ের প্রথম সপ্তাহে তো হয়তো আপনারা ধীরে 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 সংগঠিত হচ্ছিলেন, ছোট ছোট করে আন্দোলন করছিলেন। সেই সময়কার স্মৃতিটা একটু জানতে চাই, কিভাবে আসলে সংগঠিত হচ্ছিলেন। শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই সব বীর শহীদদেরকে। আপনারা জানেন 2018 সালের পরিপত্র বাতিল হয় 5ই জুন। ঠিক সেই দিন রাত থেকে বিপ্লবী ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে নেমে আসে। 6 জুন আনুষ্ঠানিকভাবে তারা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে যায়। ঠিক 6 জুন একই দিনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে আমি আমার আন্দোলনটা শুরু করেছিলাম। তো যতটুকু মনে পড়ে, আমরা আমাদের জায়গা থেকে জাস্ট শুরুটা করে দিয়েছিলাম এবং প্রথম দিন আমরা চট্টগ্রামের, যেহেতু কথা বলছি, চট্টগ্রামে আমরা প্রথম দিন শুরু করার পর দ্বিতীয় দিনে আমাদের আন্দোলনে স্টুডেন্টদের সম্পৃক্ততা বৃদ্ধি পেতে থাকে। তো পরবর্তীতে আস্তে আস্তে সবাই সবার জায়গা থেকে, যেহেতু আন্দোলনটা যৌক্তিক মনে হয়েছিল, তাই প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকে সামাজিক যারা ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে এবং বিশ্ববিদ্যালয়ে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সবাই একে একে যুক্ত হতে থাকে। এই আন্দোলনটা 1 থেকে 1000, তারপর 50,000, লক্ষাধিক ছাত্র জনতায় রূপ নেয়। তো প্রথম দিকে আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা যেহেতু যৌক্তিক আন্দোলন মনে হয়েছে, যার যার জায়গা থেকে আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যখন আমাদের জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে থাকলো, ঠিক সেই সময়টাতে আমরা মনে করলাম যে আমাদের আসলে অর্গানাইজড ওয়েতে আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া উচিত। এই জন্য আমরা মেসেঞ্জার গ্রুপ করেছিলাম, আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ করেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। সেখানে আমরা হচ্ছে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিলাম। পরবর্তীতে ঈদ চলে যাওয়ার পর আমাদের একটা দীর্ঘ সময় নিয়ে আমরা ঢাকার সাথে যোগাযোগ করি। এর মধ্যে আমাদের ঢাকার সাথে যোগাযোগ সেভাবে হয় নাই। পরে ঈদের আগে এবং পরে আমরা ঢাকার সাথে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা যাত্রা শুরু করে, সেটা হচ্ছে 1 জুলাই। 1 জুলাই থেকে আমাদের মূল আন্দোলনটা শুরু হয় এবং তখন চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে যোগাযোগ করা শুরু করে, রাফির সাথে যোগাযোগ করা শুরু করে। তো তখন যখন আন্দোলনটা পুরো চট্টগ্রামে ছড়িয়ে যায়, তখন আমরা হচ্ছে এটাকে আরো বৃহৎ পরিসরে, মানে বৃহৎ আকার দেওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে আলাপ আলোচনা করে, প্রত্যেকটা কলেজ থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, পাবলিক প্রাইভেট সবগুলা থেকে আমরা হচ্ছে প্রতিনিধি নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনটা করেছিলাম। এই আন্দোলনটা যেহেতু যৌক্তিক ছিল, সারা দেশের মানুষ, পাশাপাশি চট্টগ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই হচ্ছে আমাদের ওই সময়। আমি একটু রাফি আপনার কাছে শুনতে চাই, উনি বলছেন কিভাবে শুরু করলেন। আপনারা আসলে এই আন্দোলনটা কিভাবে, মানে আমরা প্রথমে দেখেছি যে ক্যাম্পাসে আপনারা সংগঠিত হচ্ছিলেন, সেখান থেকে শুরু। এটা কিভাবে ধীরে ধীরে মহানগর কেন্দ্রিক হয়ে উঠলো, মানুষকে কিভাবে আপনারা সম্পৃক্ত করলেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই চ্যানেল 24-কে। আপনারা হয়তোবা জানেন যে আজকের এই দিনটা 5 জুলাই 2024 সালে, এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন বলে আমি মনে করি এবং বীর চট্টলা রাজপথে আন্দোলনের একটা সূচনা বলা যায়। কারণ 5 জুলাইয়ের আগে পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল ক্যাম্পাস কেন্দ্রিক। আমি হচ্ছে প্রথমেই আন্দোলন যুক্ত হই 6 জুন
একটা ভিডিও বার্তার মাধ্যমে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আন্দোলন করি। এরপরে আমি আবার চট্টগ্রামে ব্যাক করে রাসেল ভাইদের সাথে যুক্ত হয়ে আন্দোলনটাতে অংশ নিই। অ্যান্ড পরবর্তীতে আমরা 1 জুলাই আবার আন্দোলন নতুন করে শুরু করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। আমরা 3রা জুলাই এবং 4টা জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 1 নাম্বার গেট আছে, যেটাকে হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের মহাসড়ক, সেটা আমরা অবরোধ করি 2 দিন। অ্যান্ড তারপর 5 জুলাই আমরা হচ্ছে শহরে মুভ করি। আপনারা জানেন যে আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এটা, কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের দূরত্বটা প্রায় 20 কিলোমিটার। বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব আমাদের কাজ করছিল যে আসলেই কি আমরা এত দূর থেকে গিয়ে মুভ করে আন্দোলনটা চালায় যেতে পারবো কিনা। তো আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা 5 জুলাই শহরে মুভ করব। আমাদের পরিকল্পনা ছিল যে যদি আজকে সংখ্যাটা বেশি হয় তাহলে আমরা তাদের মানে ইন্টারেস্টের জায়গা থেকে, যদি শিক্ষার্থীরা চায় যে আমরা ক্যাম্পাস থেকে আন্দোলনটাকে গোটা চট্টগ্রামে ছড়িয়ে দিব, এবং আমাদের একটা পরিকল্পনা ছিল যেহেতু চট্টগ্রাম একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে যদি আমরা চট্টগ্রামের জনগণকে বা চট্টগ্রামের ছাত্রদেরকে একসাথে করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, এখান থেকে একটা পজিটিভ ব্যাপার আসতে পারে। তো যখন আমরা হচ্ছে 5 জুলাই শুক্রবারে জুমার পরে শহীদ মিনারে দাঁড়াই, শহীদ মিনারে দাঁড়ানোর পরে ছাত্ররা আসতে থাকে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হতে থাকে। তো সেদিন 4টা শাটল ছিল। তো আমরা এক পর্যায়ে বললাম যে আমরা কি চট্টগ্রাম থেকে ক্যাম্পাস থেকে আন্দোলনটা পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিতে পারি কিনা। এন্ড এর আগে চট্টগ্রামের কোথাও আন্দোলন হয়নি, শুধু ক্যাম্পাসেই ছিল আমাদের চবি থেকে। তো তারপর সবাই বলল যে আমরা শহরে মুভ করতে পারি। আমরা 4টা শাটলে করে শহরে চলে এলাম। এন্ড সেদিনই প্রথম হচ্ছে আমরা শহরে মুভ করি। এন্ড চলে এসে আমরা 2 নাম্বার যেটা আছে এখানে চট্টগ্রাম শহরে 16 শহরে আমরা জমায়েত হয়ে আবার আমরা মুভ করে 2 নাম্বার গেটে এসে অবস্থান নিলাম। এন্ড তখন আমার স্পষ্ট মনে আছে আমরা স্লোগান দিচ্ছিলাম যে সিটি কলেজ আসছে, চট্টগ্রাম কলেজ আসছে, মহসিন কলেজ আসছে, এমএস কলেজ আসছে, রাজপথ কাঁপছে। অথচ ওই দিন কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা খুবই কম ছিল। আমরা জাস্ট তাদেরকে উৎসাহিত করার জন্য, তারা যেন আমাদের সাথে এসে যুক্ত হয়, কাইন্ড অফ এটা একটা পলিসি বলা যায়। সেই মানে আমরা একটা পলিসি ক্রিয়েট করেছিলাম যে যদি এটা আমরা বলি তাহলে হয়তোবা দেখা যাবে যে আজকে আসে নাই, কালকে ঠিকই আসবে, পরশু দিন আসবে। এইভাবে আমরা যখন জিনিসগুলো করতে থাকি, এবং আমরা যে কলেজেরই যে প্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী পেয়েছি সেদিন তাকে আমরা তার সাথে আমরা যোগাযোগটা স্থাপন করি, যেন তার সাথে কমিউনিকেট করে আমরা তার প্রতিষ্ঠানটাকে সংগঠিত করে আমাদের সাথে যুক্ত করতে পারি। আপনারা দেখেছেন তারপর হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি ছিল, আমাদের দিনব্যাপী কর্মসূচি ছিল, রেলপথ, সড়ক পথ ব্লকেড। আমরা হচ্ছে তারপর যেটা মূলত আমাদের নট অনলি চিটাগাং, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট, যেটা যে আপনারা 11 জুলাই দেখেছেন আমাদের রেলপথ সড়ক পথ ব্লকেডের পরবর্তী দিনই আমরা হচ্ছে বটতলী স্টেশন থেকে মুভ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের কর্মসূচি সেখানে ছিল। তারপর যখন সেদিন পুলিশের সংখ্যাটা অনেক বেশি ছিল, এন্ড এর আগের দিন সবচেয়ে বড় কর্মসূচি থাকায় অনেকেই আসেনি, সংখ্যাটা কম ছিল। তো আমরা যখন বটতলী স্টেশন থেকে বের হবো, পুলিশ আমাদেরকে বের হতে দিচ্ছিল না। এবং ওই মুহূর্তের কাহিনীটা আমরা একটু আলাদা করে জানবো, মানে ওই দিনের কাহিনীটা আপনাদের দুজনের সঙ্গে আরো আলোচনা হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা জুলাই স্মৃতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন রক্তাক্ত জুলাই আন্দোলনের দুজন সম্মুখ সারির যোদ্ধা। আমি একটু আবারও যদি যেতে চাই খান তালাত মাহমুদ রাফি আপনার কাছে, এই যে আপনারা জুন বা জুলাই এই যে আন্দোলনগুলো করলেন, 5ই আগস্টের আগ পর্যন্ত বিশেষ করে চট্টগ্রামে আপনারা কোন মুহূর্তটাকে আসলে টার্নিং পয়েন্ট বলে মনে করছেন? এখানে বিভিন্ন টার্নিং পয়েন্ট আছে। আপনি যদি প্রথম থেকে শুরু করেন, প্রথমে হচ্ছে আমাদের শহরে মুভ করা, সেকেন্ড হচ্ছে 11 জুলাই, যেটা আপনারা দেখেছেন যে আমরা 2 নাম্বার গেটে আমি পুলিশের সামনে প্রথম গুলির সামনে দাঁড়াই, এবং আমার কাছে মনে হয় যে এর আগে হয়তোবা আর কেউ পুলিশের গুলির সামনে দাঁড়ায় নাই। মানুষের ভেতরে যে একটা ভয় ছিল, এর 11 জুলাইয়ের আগের যদি আপনি আন্দোলনের সংখ্যাটা দেখেন, শিক্ষার্থীদের যতটা ছিল 11 জুলাইয়ের পরে এটা দ্বিগুণ হয়ে গেছে। এবং আমরা যেদিন হচ্ছে তাই আমাদের বটতলী স্টেশনে কর্মসূচি ছিল 11 জুলাই, পুলিশ আমাদেরকে সেদিন কোনোভাবেই হচ্ছে রাজপথে নামতে দিবে না, সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো আমি, রাসেল ভাই, আমরা যারা ছিলাম আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা এনি হাউ এনি কস্ট আমরা রাজপথে নামবো, যদি আমাদেরকে গুলি খায় মরতে হয় আমরা মরবো, কোনো সমস্যা নেই। তো
তো আমরা হচ্ছে প্রথম বটতলী স্টেশনের ব্যারিকেড ভেঙে আমরা টাইগার পাস আসি। টাইগার পাস এসে দেখা যায় যে 300-400 পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয়। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেদিন পুলিশের থেকে শিক্ষার্থীদের সংখ্যাটা কম ছিল, পুলিশের সংখ্যাটাই বেশি ছিল। তারপর আমরা যখন এক পর্যায়ে আমাদের সামনে যারা বোনেরা ছিল, বোনেরা বললো যে আপনারা যদি না যান তাহলে আমরা যাব। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ব্যারিকেড ভাঙবো। যখন আমরা ব্যারিকেড ভাঙি তখন হচ্ছে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, আমাদের বোনদেরকে আহত করে, যেভাবে পারে সেভাবে পিটাইছে। তারপর হচ্ছে আমরা যারা 60 থেকে 70 জন আমরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে দৌড়ে দৌড়ে মিছিল করতে করতে যাই। এক পর্যায়ে আমরা 2 নাম্বার গেট পর্যন্ত গেলে দেখা যায় যে সামনে থেকেও পুলিশ আমাদেরকে অ্যাটাক করতেছে, পেছন থেকেও আমাদেরকে পুলিশ অ্যাটাক করতেছে। তো আমাদের যেহেতু সংখ্যাটা কম ছিল এবং আমাদের হাতে কোনো কিছুই ছিল না, আমরা খালি হাতে ছিলাম, মিছিল করছিলাম। তো এক পর্যায়ে যখন পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করা শুরু করে সামনে থেকে এবং পিছন থেকে, যারা ছিল সবাই মানে দৌড়ে যে যেদিকে পারতে সেদিকে চলে যাচ্ছিল। তো আমি হচ্ছে সবাইকে ডাকতেছিলাম আর হচ্ছে বলছিলাম ভাই যায়েন না, যায়েন না, সর্বোচ্চ আমাদেরকে মারবে, এর থেকে তো বেশি কিছু করতে পারবে না। তো এক পর্যায়ে দেখলাম যে আমার পেছনে আর কেউ নাই, শেষ ব্যক্তিটা আমি মানে আস্তে আস্তে দৌড়াচ্ছি। তো সেদিন হচ্ছে আমার 3 তারিখের কথা মনে পড়লো, 3 জুলাই যখন আমরা প্রথম অবরোধ করি 1 নম্বর সড়ক। তখন হচ্ছে আমি বলছিলাম যে মানে যেভাবেই হোক আন্দোলন সফল করে তারপর রাজপথ ছাড়বো, প্রয়োজনে নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দেবো, কিন্তু রাজপথ ছাড়বো না, কথা দিয়েছিলাম। তো আমার এই মানে বাক্যটা কানে বাজতেছিল যে আমি তো তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। আর আজকে যদি আমরা রাজপথ ছাড়া হই তাহলে চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় হয়তো বা আন্দোলনটা হবে না। আর যদি এখানে আন্দোলনটা না হয় তাহলে এই আন্দোলনের একটা মানে হয়তোবা বড় ধাক্কা হবে এটাতে। তো বিভিন্ন দুটানার মধ্যে ভাবলাম যে না, যা হয় দাঁড়াবো। তো এক পর্যায়ে আমি এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি আমার আব্বা আম্মার কথা মনে হচ্ছিল আর হচ্ছে ইন্না লিল্লাহি পড়তেছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো আমাকে শুট করবে। তো এক পর্যায়ে দেখি যে কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে। তো আমিও পাল্টাপাল্টি ধাক্কাচ্ছি, দেখি যে পুলিশে ধাক্কাচ্ছে, আমিও পাল্টাপাল্টি ধাক্কাচ্ছি। তো আমরা টাইগার পাস থেকে 2 নাম্বার পর্যন্ত দৌড়ায় গিয়েছিলাম। তো আমাদের শরীরে সেটুকু এনার্জি ছিল না যে আমি ধাক্কাধাক্কি করে তাদের সাথে পেরে উঠতে পারছিলাম না। আর আমার তো আশেপাশে কেউ ছিল না। তো ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি পড়ে যাই নিচে, এন্ড সাথে সাথেই দেখি যে আমার অনেক সহযোদ্ধারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে আমাকে দেখে। এন্ড আমি সেন্সলেস হওয়ার আধা ঘন্টা পরে যখন আমি চোখ খুলি, যেখানে 80 থেকে 90 জন বা 70 জন মানুষ ছিল, সেখানে অন্তত 3000 এসেছে। এবং আমরা যখন এইখানে 2 নাম্বার গেটে সবাই অবস্থান নেয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সহযোদ্ধারা ছিল আমাদের 2 নাম্বার গেটে সবাই অবস্থান নেয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সহযোদ্ধারা ছিল আমাদের নেত্রকোনার সহ বিভিন্ন জায়গার সব শিক্ষার্থীরা মিলে আবার 1 নাম্বার গেট তারা অবরোধ করে। এন্ড তারপর হচ্ছে আমরা যখন শহর থেকে ক্যাম্পাসে ব্যাক করি, আমাদেরকে রিসিভ করার জন্য অনেক শিক্ষার্থীরা অপেক্ষা করছিল। তারপর 12 জুলাই আমাদের পুরা চট্টগ্রাম লং মার্চ ছিল। সেদিন দেখেছেন যে 30 থেকে 40 হাজার শিক্ষার্থী, এন্ড সেটাই জুলাইয়ের প্রথম চট্টগ্রামে এত বড় মিছিল। এন্ড এরপরে আমাদেরকে আসলে আন্দোলনে আর পিছনে ফিরে তাকাতে হয় না। মানুষের ভিতরে যে একটা বুলেটের ভয় ছিল, বন্দুকের ভয় ছিল, সেই ভয়টা কেটে গেছে। স্পিরিটটাকে আর আসলে দমানো যায়নি। আমি একটু রাসেল আহমেদ আপনার কাছে যেতে চাই। ওই সময়ে মানে জুলাইয়ের পুরো সময় জুড়ে তো আসলে হামলা মামলা নানা কিছুর মধ্যে ছিলেন আপনারা। কখনো কি মনে হয়েছে যে আসলে আপনারা এই আন্দোলনে আসলে সফল হতে পারবেন, বা এই যে এত হামলা মামলার মধ্যে আসলে কিভাবে ওভারকাম করতেন? দেখেন, যখন সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে এবং আমাদের সাথে রিক্সা চালক, ভ্যান চালকরাও যখন যুক্ত হচ্ছিল, তখন আমরা আসলে অনুপ্রেরণা পাচ্ছিলাম। এবং যখন 16 জুলাই আমাদের ওপর অতর্কিত হামলা হয়, আমাদের রংপুরে আবু সঈদ ভাই শাহাদাত বরণ করেন, এখানে ওয়াসিম ভাই, শান্ত ভাই, ফারুক ভাই শাহাদাত বরণ করেন, ঠিক সেই দিন আমাদের কাছে স্পষ্ট হয় যে এই আন্দোলন তো কোটা বিরোধী আন্দোলন ছিল, এখন এটা সরকার বিরোধী আন্দোলনের দিকে ধাবিত হবে। এবং রাফি সেদিন আমার বাসায় প্রথম যায়, আমি ওকে নিয়ে যাই যেন একসাথে বসে আমরা পরামর্শ করে সামনের দিনের পরিকল্পনাগুলো সাজিয়ে আন্দোলন করতে পারি। ঠিক সেই দিন ওকে আমার বাসায় আমরা যাওয়ার পর ওকে বলেছিলাম যে সরকার পতন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। এটা ওর মনে আছে হয়তো। তো আসলে হয়তো কোইন্সিডেন্টলি সেটাই হয়েছে। তবে আমাদের কাছে স্পষ্ট হয়েছিল যে যখন দলে দলে সাধারণ শিক্ষার্থীরা এবং রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছিল আমাদের যৌক্তিক আন্দোলনের সাথে, তখন মনে হয়েছিল যে আমরা সফল হব। এক্ষেত্রে আমাদের সফলতার পেছনে সবচেয়ে
অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের অগ্নিকন্যারা, আমাদের বোনেরা। দুর্বার গতিতে দুঃসাহস নিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেভাবে আমাদের ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিল, যেভাবে পুলিশের ব্যারিকেড তারা ভেঙেছে, এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। তো আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমাদের সেই বোনদেরকে স্যালুট জানাই এবং তাদেরকে আমাদের আরো রাজনীতি সচেতন করে আরো বৃহৎ পরিসরে কিভাবে রাজনীতিতে নিয়ে আসা যায় সেজন্য কাজ করতে হবে। এবং আমরা সবসময় দেখেছি যে আমাদের নারী সমাজ আন্ডাররেটেড থাকে, যতই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। তো আমরা আমাদের জায়গা থেকে, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমরা কখনো মনে হয়েছিল কিনা যে সফল হব কিনা, আমাদের বোনরা যখন এভাবে আমাদের সাহস হয়ে দাঁড়িয়েছিল, পুলিশের ব্যারিকেড ভেঙেছে, আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এবং আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছিল আমরা যা দেখছিলাম, পারসিভ করছিলাম, তখন মনে হয়েছিল যে আমরা অবশ্যই সফল হব। তো আলহামদুলিল্লাহ তাই হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা নতুনভাবে বাংলাদেশকে ঢেলে সাজানোর কথা চিন্তা করছি। আমরা বিগত সময়ে যেভাবে ফেসিবাদী কালচার দেখেছি, 1 বছর ধরে এই কথাগুলোই হচ্ছে। আসলে এক কথা বারবার বলতে ইচ্ছা করে না, তবে আমাদের এই বাংলাদেশের মানুষের 56,000 বর্গ মাইলে আমাদের যা করতে হবে, চিন্তার পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ চিন্তা নিয়ে রাজনীতিতে আসতে হবে। মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সব রাজনীতি বাদ দিয়ে একই টেবিলে বসে বাংলাদেশকে কিভাবে আরো ঐক্যবদ্ধ করা যায়, শক্তিশালী করা যায়, বাংলাদেশপন্থী রাজনীতি কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং বাংলাদেশ কিভাবে ঢেলে সাজানো যায়, যদি আমরা এক টেবিলে বসে আমাদের সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে ভালোবেসে আমরা কাজ করি, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে যদি কাজ করে, তাহলে আমরা নতুন বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবনা জানতে চাইবো। আমরা আরো করে আমরা একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা জুলাই স্মৃতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন জুলাই আন্দোলনের দুজন সম্মুখ সারির যোদ্ধা। খান তালাত মাহমুদ রাফি, আমি আপনাকে দিয়ে আবার শুরু করি। সেটা হচ্ছে, এই যে এত ত্যাগ, এত তিতিক্ষার মধ্যে, এত কষ্টের মধ্যে আপনাদের এই যে অর্জনের পরে যে নতুন বাংলাদেশ, আপনারা যে বাংলাদেশ চেয়েছিলেন, এই যে বাংলাদেশের জন্য আপনারা আন্দোলন করেছিলেন, সেই বাংলাদেশ আসলে গত প্রায় 1 বছর হয়ে গেল, কতটা পেলেন? দেখেন, আমাদের এবারের জুলাইয়ের থেকেও 24শে জুলাইয়ের পথটা অনেক কঠিন ছিল। এবারের জুলাইয়ের থেকেও 24শে জুলাই আমাদের বিপদ বেশি ছিল। তো অতটাও সহজ ছিল না জুলাইয়ের পথটা। এদেশের প্রত্যেকটা আন্দোলনকারীর জন্য পথটা অনেক কঠিন ছিল। তো আমাদের যারা শহীদ হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা শিক্ষার্থীরা, এদেশের ছাত্র জনতা যেই প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল, আপনারা দেখেছেন 5 অগাস্টে এদেশের মানুষের যে 16 বছরের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ রাজপথে নেমেছে। আমাদের প্রত্যেকেই শহীদ হয়েছে, তাদের এদেশ নিয়ে স্বপ্ন ছিল, হাসিনার প্রতি একটা ঘৃণা ছিল, এবং প্রত্যেকটা মানুষ যারা আহত হয়েছে, যাদের চোখ হারিয়েছে, যাদের পা হারিয়েছে, যাদের হাত হারিয়েছে, তাদের প্রত্যেকটা মানুষেরই এই দেশ নিয়ে স্বপ্ন আছে, এই দেশ নিয়ে প্রত্যাশা আছে। তো আমরা প্রথম যেটা পেয়েছি, বিগত সময় 16 বছর আমরা কথা বলতে পারতাম না। ফেসবুকে একটা পোস্ট দিলেও বলা হয়তো যে পোস্ট ডিলিট করতে হয়তো ঝামেলা আছে। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় অর্জনটা হয়েছে যে আমরা এখন কথা বলতে পারি। যে যত বড় রাজনৈতিক দলেরই হোক, সে যদি অন্যায় করে সেটা আমরা উঁচু গলায় বলতে পারি, যে সুযোগটা আমাদের ছিল না। তো এছাড়াও আমাদের আরো আশা ছিল, আরো আমাদের প্রত্যাশা ছিল, যেহেতু একটা জাতি গোটা 16টা বছর যাবত নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তো 16 বছরের যেই মানুষের একটা প্রত্যাশা, মানুষের একটা আকাঙ্ক্ষা, সেটা তো আসলে 16 দিনে বা 16 মাসেও পূরণ করা সম্ভব নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক ছিল। আমাদের প্রথমেই প্রত্যাশা ছিল যে আমাদের যে সকল শহীদেরা তাদের জীবনকে আত্মত্যাগ করেছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের স্বীকৃতি দিবে, সেটা আমরা এখনো পাই নাই। আমাদের পুলিশেরা আমাদের ভাইদেরকে সামনে থেকে গুলি করে মেরেছে, আমাদেরকে টিয়ার শেল মেরেছে,
ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা আমাদেরকে হামলা করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, পত করেছে, সেই পুলিশের সংস্কার পর্যন্ত হয় নাই। শুধু বদলি বদলি খেলা হচ্ছে, ট্রান্সফার খেলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি যে সংস্কারটা দরকার সেটা আমরা এখনো পাই নাই, যেটা আমাদের সবচেয়ে বেশি দুঃখ লাগে। কিন্তু আমি মনে করি এবং আমরা মনে করি, দেশের মানুষ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল এই পুলিশের পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার করা। এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র সেটা এখনো আমরা পাই নাই, যেটা পাওয়া উচিত ছিল আরো আগেই, সেটা অন্তর্বর্তীকালীন সরকার এখনো দিতে পারে নাই। এখন আবার নতুন করে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে সংবিধানে নাকি জুলাই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা তো বন্দুকের গুলির সামনে থেকে উঠে আসছি, আমরা বুলেটের সামনে থেকে ফিরে আসছি, হয়তো বা শাহাদাত বরণ করতে পারতাম। তো যেই শহীদেরা আত্মত্যাগ করে গেছে এই দেশের জন্য, তাদের স্বীকৃতি এনি হাউ এনি কস্ট, পঙ্গুত্ব বরণ করেছে তাদের স্বীকৃতি, যারা আন্দোলনের প্রত্যেকটা মানুষ সম্পৃক্ত ছিল, প্রত্যেকটা আন্দোলনকারীর এই ঐতিহাসিক স্বীকৃতি সংবিধানের যে কোনো মূল্যেই হোক আমরা এটা নিশ্চয়ই যুক্ত করব। রাসেল আহমেদ, আপনার কাছে এই যে চাওয়া পাওয়ার সমীকরণটা একটু জানতে চাই। আমরা রাফি যেটা বলল, আমরা শুধু বাক স্বাধীনতাটা পেয়েছি, কিন্তু এরপরে আমাদের যা চাওয়া ছিল সেগুলো পূরণ হয় নাই। সরকার হয়তো সেগুলো নিয়ে কাজ করছে, তবে যে কাজটা সবার আগে করার দরকার ছিল সেটা এখনো করতে পারে নাই। খুনে হাসিনা সহ যারা আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে খুন করছে তাদের বিচারটা আমরা এখনো দেখতে পারি নাই। তবে একটা স্পষ্ট বার্তা, যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, যতদিন না পর্যন্ত বেসিক সংস্কারগুলো হচ্ছে, যতদিন না পর্যন্ত জুলাই সনদ সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন যারা নির্বাচনের কথা বলছে তাদেরকে বলছি এই বাংলাদেশে নির্বাচন হবে না। আর আমরা যেটা দেখছি, আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর যে সম্ভাবনাময় নেতৃত্বগুলো বাংলাদেশে পেয়েছি, যে তরুণ সমাজকে যারা রাজনীতি বিমুখ ছিল, যাদেরকে রাজনীতিতে পেয়েছি, তাদের সেই সম্ভাবনাকে কাজে লাগানো উচিত ছিল। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, বড় বড় দল যেগুলো আছে, তাদের উচিত ছিল সেই সব তরুণ নেতৃত্বকে, তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কিভাবে শক্তিশালী করা যায় সেই পথটা সুগম করা। কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে তারা পথে পথে সেই সব সম্ভাবনাময় নেতৃত্বকে দাবিয়ে রাখার চেষ্টা করছে এবং তাদেরকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় সেই কলাকৌশলগুলো আটছে। তো আমাদের প্রত্যাশা থাকবে, সরকারের বাইরে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা এই তরুণ সম্ভাবনাময় নেতৃত্বকে কাজে লাগান, বাংলাদেশকে গড়ে তুলুন। আর জুলাইয়ের যে চেতনা রয়েছে, জুলাইকে আমরা যেভাবে দেখেছি, জুলাইয়ের যে স্পিরিট আছে সেটা সবাই ধারণ করুক, সেটা সবাই মূল্যায়ন করুক এবং এই জুলাই আমাদের স্মৃতিতে সবসময় ভাস্বর থাকুক, আমাদের এই জুলাই অমলিন থাকুক এবং আমরা আমাদের এই যাত্রা মৃত্যু পর্যন্ত অনন্তকাল ব্যাপী আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের আসলে আরো সময় থাকলে হয়তো দুজনের আরো আমরা কথা শুনতে পারতাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।